হচ্ছে যে রাজনৈতিক দলের কিছু দাবি আছে। রাজনৈতিক একটা দল যারা গণতান্ত্রিক ফরম্যাটে কাজ করেন তাদের যে কোনো সময় যে কোনো দাবি তুলবার করবার সেটার জন্য ক্যাম্পেইন করবার অধিকার আছে। এবং আপনাকে মনে করিয়ে দিতে চাই, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন গত বছরের নিউ ইয়র্কে যে ইউনাইটেড নেশনসের সামিট ছিল, নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে যে ডিসেম্বরের 2025 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে, তারপরে কি বিএনপি বড় বড় সমাবেশ করে নাই, সারা দেশে ক্যাম্পেইন করে নাই, ইলেকশনের দাবি দেন, দিন তারিখ দেন, এটা বলেছে না? এটা বলাটা বিএনপির জন্য ন্যায্য ছিল। একটা পলিটিক্যাল পার্টি এটা করতেই পারে। তো এই জন্য হচ্ছে যে ঐকমত্য কমিশনে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে হয় নাই, এর বাহিরেও যে কোনো দাবি তুলবার অধিকার একটা রাজনৈতিক দলের আছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ স্বাক্ষরিত হবার পরে কি আসলে দাবি তোলার ডেডলাইন চলে যায়? ব্যাপারটা কিরকম? আমি তা মনে করি না। কারণ হচ্ছে অনেক বিষয় তো আলোচনা হয়নি। যেমন ধরেন নিম্নকক্ষে কি ফরম্যাটে নির্বাচন হবে, পিআর হবে কিনা, এই ব্যাপারে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে অনেক দল কিন্তু এজেন্ডাভুক্ত আলোচনা চেয়েছে। আমরা ধরেন আমাদের তরফ থেকে বারবার পুলিশ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার নিয়ে এজেন্ডাভুক্ত আলোচনা চেয়েছি, বারবার চেয়েছি। তারা তো এজেন্ডাভুক্ত আলোচনা করে নাই। এখন এর মানে কি যে আমি এটা নিয়ে এখন আর কথা বলতে পারবো না? রাজনীতির জায়গা থেকে রাষ্ট্রের যে কোনো বিষয় যদি আমি অসঙ্গত মনে করি, যেটা নিয়ে সংস্কার হওয়া উচিত এই রাষ্ট্রের, সেটা নিয়ে অবশ্যই দাবি তোলা, কথা বলবার অধিকার, ন্যায্যতা থেকেই যায়। ওকে, কিন্তু সেই জায়গা থেকে একটি প্রশ্ন হচ্ছে, আপনারা দাবি তুলতেই পারেন, একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলও দাবি তুলতে পারে, কিন্তু সেটা আসলে জাতীয় সনদটা যে স্বাক্ষর করা হলো তার আগে কেন এই দাবিটা আসলো না? স্বাক্ষর করার পরে জুলাই সনদে আবার নতুন করে কিছু অ্যাড করার যে দাবি এখন আসছে, আমি তো সেভাবেই দেখব। কারণ এখন যদি নতুন কোনো সংস্কারের প্রস্তাবনা সরকার যদি করতেও চায়, তার মানে কি জুলাই সনদটাকে আবার অ্যামেন্ড করার জন্য সব দলকে তিনি আহ্বান জানাবেন? তার মানে কি আবার নতুন করে স্বাক্ষর করার জন্য আরেকটি অনুষ্ঠান আয়োজন করবেন? কি হবে তাহলে বিষয়টা? না, দেখেন যে সবকিছু তো আলোচনা হয় নাই সেখানে। আর জুলাই সনদ তো কোনো দাবি তোলা না তোলার মানদণ্ড না। জুলাই সনদের আলোচনার বিষয়টা ছিল যে অনেকগুলো কমিশনের অনেকগুলো প্রায় 200-র মতো রিফরমেশনের দাবি দেওয়াকে তারা সামারাইজ করে 19-20টা আইটেমকে তারা এজেন্ডাভুক্ত করেছে। তো এর বাইরেও তো এজেন্ডাভুক্ত হওয়ার মতো টপিক ছিল, কিন্তু ওনারা মনে করেছেন যে এগুলো মানে বেশি গুরুত্বপূর্ণ, বেশি আলোচনার দাবি রাখে সেটা। এখন এর বাইরে নির্বাচনে পিআরের দাবি করা অথবা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার বিষয় তারা দাবি তুলতেই পারে। প্রশ্ন হচ্ছে এটা তোলবার মধ্য দিয়ে গণভোট আগে হবে কি পরে হবে? সনদের বাস্তবায়নের আলোচনা তো আপনার শুরুতে হয়নি। তো আমরা দাবি তুলেছিলাম যে সনদের এই বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে শুরুতে আলোচনা হোক। এটা কিন্তু পরবর্তীতে রাস্তার দাবির প্রেক্ষিতে কমিশন সময় বাড়িয়ে সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। শুরুতে কিন্তু এটা এজেন্ডাভুক্ত আলোচনা ছিল না, এবং আমরা বারবার তুলবার পরেও তার এজেন্ডাভুক্ত করতে চান নাই যে আমরা যে এত আলোচনা করছি এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, বলে ওইটা পরে আলোচনা হবে। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দাবির প্রেক্ষিতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। অতএব এর আগে যেটা দেখা যাচ্ছে, আগের এক্সাম্পল দিয়ে যে দাবি তোলার পরে আলোচনা হতে পারে। প্রশ্ন হচ্ছে যে নতুন একটা ইস্যু যদি আপনি রিজলভ করতে চান, নট নেসেসারিলি সেটা ঐকমত্য কমিশনকে আবার রিকল করতে হবে। এটা যে কোনো ফর্মে পলিটিক্যাল পার্টিস যে কারো প্রিজাইডিং, যে কারো সভাপতিত্বে, প্রফেসর ইউনূসের সভাপতিত্বে অথবা যে কারো সভাপতিত্বে বসতেই পারে। আপনি মনে করে দেখেন 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না, পূজার ছুটি বাড়বে কি বাড়বে না, এরকম বহু বিষয় কি ঐকমত্য কমিশনের বাইরে গিয়ে আমরা আলোচনা করি নেই? করে তো সেটেল করা হয়েছে। এই জন্য এই কমিশনের সাথে এই দাবিগুলো সংবিধানের গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হয়েছে সেই প্রসঙ্গটা যদি থাকে, তো বিষয়টা হচ্ছে মানে মূল বিষয় হলো যে কোনো ফরম্যাটে আলোচনা হতে পারে, বাট সব দল বসতে হবে, ফোরাম থাকতে হবে, আলোচনা করার পরিবেশ যদি থাকে আলোচনা তো হতেই পারে।